হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। চলে আসলাম জিওগ্রাফির আরেকটা বিষয় নিয়ে, অর্থনৈতিক পরিবেশের উপর। এর আগে আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয়, যেমন রবি শস্য, খারিফ শস্য, বাগিচা ফসল, অনেকগুলো ব্যাপারে কিন্তু এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। আশা করি তোমরা সমস্ত ক্লাসগুলো বুঝতে পারছো, প্লাস আগেরগুলো বুঝতে পেরেছো। অতএব আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে নাও। আর প্রত্যেকটা ক্লাস, সমস্ত বিষয়ের ক্লাস তোমরা অ্যাটেন্ড করো। বোঝা গেল? এখানে শুধুমাত্র যে ইতিহাস ক্লাস বা ভূগোল ক্লাস হয় এরকম কিন্তু না, সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস হয়ে থাকে। অতএব সবাই সাবস্ক্রাইব করে অ্যালার্ট সেভ করে দাও, যাতে যখনই ক্লাসগুলো হবে তখনই কিন্তু নোটিফিকেশন যাতে চলে যায় তোমাদের মোবাইলে। বোঝা গেল? সো আজকে ক্লাসটা শুরু করা যাক তাহলে। দেখো, এই অর্থনৈতিক পরিবেশের এটা দিয়ে আজকের দিয়ে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল বিভিন্ন বাগিচা কৃষি, খারিফ ফসল, রবি ফসল, কৃষির বৈশিষ্ট্য নিয়ে। আর আজকে চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে, সেটা হলো কিন্তু ধান, গম, চা, এগুলোর অনুকূল ও ভৌগোলিক পরিবেশ। তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এতগুলো কিভাবে মনে রাখবো? অনেকগুলো জিনিস আছে, ধান আছে, গম আছে, চা আছে, পাট আছে, তাই তো, মিলেট আছে, এমন আখ আছে, কফি আছে, বিভিন্ন কিছু কিন্তু আছে। তো এতগুলো কিভাবে মনে রাখবো, সেটার জন্যই কিন্তু চলে আসলাম তোমাদের সামনে আজকে। কি করে প্রতিটা জিনিস মনে রাখতে হবে বা কিভাবে উপস্থাপিত করতে হবে পরীক্ষায়, সমস্ত কিছু কিন্তু এই ক্লাসের মাধ্যমে আজকে আলোচনা করবো। অতএব তোমরা খুব মন দিয়ে ক্লাসটা শোনো। বোঝা গেল? দেখো, ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ ধান, গম আর চা, তাই তো, তিনটে ফসল আমরা ভালোভাবে চিনি। যে কোনো কোশ্চেন লেখার আগে দেখা গেলো ধান চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ লিখছো, কি করে লিখবা মেইনলি? তো ধান চাষের যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়ে, প্রথমে যেটা লিখতে পারো, প্রথমে হেডিং করবা ধান চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ। হেডিং লেখার পর যে কোনো জিনিস লেখার আগে আগে দেখিয়ে দিতে হবে যে ধান সম্পর্কে আমরা লিখছি। সাপোজ ধরে নাও ধান অ্যাকচুয়াল কীরকম ফসল, ভারতে এটার কত স্থান, ধান উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করে আছে, পৃথিবীতে কত। তো মনে রাখো ভালো করে, প্রতিটার পয়েন্ট, কতগুলো পয়েন্ট যেমন সিমিলার, অর্থনৈতিক পরিবেশগুলোর প্রত্যেকটারই কিন্তু একই রকম, শুধুমাত্র নামটা উল্লেখ করতে হবে অন্যরকম। ধান চাষের ক্ষেত্রে ধান উৎপাদনের ভৌগোলিক পরিবেশ, আর গম চাষের ক্ষেত্রে গম উৎপাদনের ভৌগোলিক পরিবেশ, আর চা চাষের ক্ষেত্রে চা উৎপাদনের ভৌগোলিক পরিবেশ। এইটুকুই কিন্তু আলাদা, বাকিগুলো কিন্তু কথাগুলো প্রায় সিমিলার থাকে। তো যদি স্মার্ট ওয়ার্ক করা যায় এই বিষয়ে, তাহলে কিন্তু প্রচুর সুবিধা হবে তোমাদের। ওইটার জন্যই আজকে এই ক্লাসটা নিয়ে আসলাম। দেখো কি করে লিখবা মেইনলি। ধান চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ প্রথমে বলে দিলা। প্রথম সাধারণভাবে আমরা জানি যে আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হলো কিন্তু চাল বা ভাত, যেটা আমরা ধান থেকে পেয়ে থাকি, তাই তো। দেখো, ধান থেকে আমরা কিন্তু পেয়ে থাকি, কিন্তু পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে ধান উৎপাদনে কিন্তু চীন, দ্বিতীয় স্থানে আছে কিন্তু ভারত। তাহলে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করে আছে ধান উৎপাদনে? দ্বিতীয়। আর ভারতের মধ্যে একটা জেলা আছে আমাদের বর্ধমান জেলা, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। সেই বর্ধমান জেলায় প্রচুর ধান উৎপন্ন হয়, জন্য এটার নাম রাখা হয়েছে কিন্তু ধানের গোলা। সেটা আমরা নিশ্চয়ই সবাই জানি ব্যাপারগুলো। তো যাকে সেটা জানার আগে এবার জেনে নেব আমরা যে ধান চাষের জন্য কীরকম আবহাওয়া দরকার, জলবায়ু মানে আবহাওয়া কীরকম দরকার, মাটি কীরকম দরকার, ভূপ্রকৃতি বা কীরকম দরকার, আর বৃষ্টিপাত কীরকম লাগে। প্রথমে বলে দিই, ধানকে কিন্তু তৃষ্ণার্ত ফসল বলা হয়। তৃষ্ণার্ত ফসল কেন বলা হয় বলো তো? এই ধান চাষের ক্ষেত্রে কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণ, সেটা কিন্তু প্রচুর লাগে, মানে এতটা বেশি যে বলার শেষ নেই। হ্যাঁ, তো এই ধান চাষের জন্য কিন্তু উষ্ণতা যেমন লাগে, বৃষ্টিপাতও এইরকম এক মাত্রায় লাগে, আবার ভূমিও কীরকম লাগে, মৃত্তিকা কীরকম লাগে, সমস্ত কিছু কিন্তু এবার আলোচনা করবো। দেখো সবাই, এই ধান চাষের জন্য প্রথম পয়েন্ট করবা জলবায়ুর ভিতরে উষ্ণতা, বৃষ্টিপাত কিন্তু জলবায়ুরই একটা অঙ্গ, বুঝতে পারলা? এবার উষ্ণতা, এই ধান চাষের জন্য কিন্তু উষ্ণতা প্রায় গড় তাপমাত্রা লাগে, খুব যে বেশি বা খুব কম এরকম কিন্তু চলবে না, প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকলে ধান চাষের পক্ষে অনুকূল। এইভাবে লিখবা, বুঝতে পারলা? বলবা ধান চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এর মধ্যে যদি তাপমাত্রা স্থায়িত্ব থাকে তাহলে কিন্তু ধান চাষ খুব ভালো হয়। বোঝা গেল? ফার্স্ট পুরোপুরি হয়ে গেল। তাহলে উষ্ণতা সেগমেন্টটা পুরো কমপ্লিট। এবার বৃষ্টিপাত। আমি প্রথমেই বললাম যে এই ধান চাষের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্ট হারে বেশি লাগে। কেন বলো তো? কারণ বৃষ্টিপাত
শর্তের বলেই কিন্তু ধান চাষ ভালো হয়, কারণ একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। সবচেয়ে বেশি বৃষ্টি লাগে ধান লাগা থেকে শুরু করে কাটার আগে পর্যন্ত, এক কথায় কাটার 2-1 মাস আগে পর্যন্ত কিন্তু জল প্রচুর পরিমাণে লাগে। 1500 দিন আগে পর্যন্ত জল প্রচুর মাত্রায় লাগে, এতটাই জল বেশি লাগে, এই জন্য একে বলা হয়েছে তৃষ্ণার্ত ফসল। বুঝতে পারলা, সবসময় তেষ্টা লেগেই থাকে মনে হচ্ছে এই ফসলের। তো দেখো এখানে বৃষ্টিপাত কিন্তু 100 থেকে 200 সেমি প্রয়োজন। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত যেগুলো অঞ্চলে আছে সেগুলো জায়গায় কিন্তু ধান চাষ খুব ভালো হয়। বোঝা গেল? তারপর দেখো ভূ প্রকৃতি। তোমরা হয়তো মনে করবে স্যার পাহাড়ি অঞ্চলে কি ধান চাষ হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। তবে পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে ঝুম চাষ পদ্ধতি যেটা বলে না, যে ধাপ কেটে কেটে চাষ, সেই পদ্ধতিতেই কিন্তু মেইনলি ধান চাষ করা হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গের হোক বা ভারতের বিভিন্ন অঞ্চলে যেগুলো সমতল ভূমি অঞ্চল, অর্থাৎ জল জমে থাকবে এরকম কোনো অঞ্চলে কিন্তু ধান চাষ ভালো হয়। কেন বলো তো? কারণ প্রথমে বলেছি যে ধান চাষের জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। এবার ঢালু জমিতে যদি ধান চাষ করো তাহলে কী হবে? জলটা গড়িয়ে তো নিচে চলে যাবে, সেক্ষেত্রে গাছের গোড়ায় তো জল জমে থাকবে না। আর ধান চাষের জন্য কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা একান্ত প্রয়োজন। গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু ধানটা প্রচুর ভালো হবে, ধান চাষটাও ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে সমতল ভূমি কিন্তু উপযুক্ত ধান চাষের পক্ষে। এই জন্য উর্বর সমতল ভূমিতে কিন্তু ধান চাষ যথেষ্ট হারে বেশি হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে মৃত্তিকা। মৃত্তিকাটা কি বলতো? এই ধান চাষের জন্য কিন্তু উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি বলে। হ্যাঁ, পলিযুক্ত দোআঁশ মাটি। পলি মাটি কিন্তু এমনই একটা উর্বর মাটি যেখানে কিন্তু বিভিন্ন যে উপাদান, মাটির যে বিভিন্ন উপাদান থাকে সেগুলো কিন্তু সঠিক মাত্রায় থাকে। পলি মাটি প্রচুর উর্বর। তবে হ্যাঁ, এই মাটির কিন্তু একটু মানে জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে। একটু যদি জল ঢালা হয় বা হয় তো কিন্তু মাটিটা কিন্তু অনেকটা হয়ে যায়, মানে খসে পড়ে যায়। এরকম দেখবা নদীর জল যখন বৃদ্ধি পায় তখন দুই ধারে কিন্তু এই মাটিটা দেখা যায়, যেটা অল্প একটু বৃষ্টিপাত হলে আবার নিচে নেমে যায় ধসে গিয়ে। বুঝা গেল? তো মেনলি পলিযুক্ত দোআঁশ মাটিতে কিন্তু এই ধান চাষটা ভালো হয়ে থাকে। এবার এই গেল কিন্তু অনুকূল পরিবেশ। দুটো পয়েন্ট, অনুকূল ও ভৌগোলিক পরিবেশ। এবার ভৌগোলিক পরিবেশ কী লিখবা? এই যে জিনিসগুলো যেগুলো বললাম, এক্সট্রা কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি। বা তোমরা এইরকমভাবে দেখো, প্রত্যেকটা জিনিসের যতগুলো আছে ধান, পাট, গম, সবগুলো শুধু উষ্ণতাগুলো, বৃষ্টিপাত, মাটির প্রকৃতি আর ভূ প্রকৃতি যেটা বলে, এইগুলো জিনিস শুধুমাত্র করে নাও সবগুলোর। তবে কি হবে, তুমি নিজে থেকে নিজে একটা পড়ে সবগুলো কিন্তু নিজে বানিয়ে লিখতে পারবা। বুঝতে পারলা? যেটা কিন্তু তোমার একান্ত অপরিহার্য, তাই না? পরীক্ষার হলে সব কিছু মুখস্থের উপর ডিপেন্ড করে যাওয়া একদম বোকামি যেটা বলে। তো এটা যাতে না হয় এই জন্য তোমাকে এমনভাবে করে যেতে হবে যাতে প্রতিটা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারো। ওই জন্যই আমি এভাবে করাচ্ছি ক্লাস। হ্যাঁ, তো দেখো তাহলে মৃত্তিকা উর্বর পলিযুক্ত দোআঁশ মাটিতে কিন্তু কি হয়, এই ধান চাষটা ভালো হয়ে থাকে। এবার অর্থনৈতিক পরিবেশ চলে আসে। এই অর্থনৈতিক পরিবেশটা প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে, এক কথায় ধানের ক্ষেত্রে একই, গমের ক্ষেত্রে একই, চায়ের ক্ষেত্রে একই, আর বাকি যেগুলো আছে সবগুলোর কিন্তু একই পয়েন্ট। এক কথায় সুলভ ও দক্ষ শ্রমিক, উন্নত মানের বীজ, মূলধন, উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহার। যতগুলো পয়েন্ট আছে না, সবগুলোতে কিন্তু একই। সবগুলোতে প্রত্যেকটা নোটস লেখার আগে কিন্তু এই পয়েন্টগুলো লিখতে হবে। এরকম না যে বাড়তি কোনো পয়েন্ট লিখতে হবে, শুধুমাত্র কথা বলে জাস্ট চেঞ্জ হবে কয়েকটা। তাছাড়া কিন্তু এমনি কিছু না। আর এবার তোমাদের বোধহয় ধান পড়েছিল, তো ধান বাদে তোমরা অন্য কিছু করে নিবা। হ্যাঁ, কারণ যেটা স্বাভাবিকভাবে যেটা পড়ে এই বছর সেটা কিন্তু পরের বছর থাকে না যদিও। তো তবু একবার দেখে নিবা, জাস্ট শর্টও পড়তে পারে তৃষ্ণার্ত ফসল কেন বলা হয় ধানকে। তো অতএব এই পয়েন্টগুলো কিন্তু সিমিলার। সুলভ ও দক্ষ শ্রমিক, উন্নত মানের বীজ, মূলধন, উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহার। এবার প্রথম পয়েন্ট কি লিখবা? সুলভ ও দক্ষ শ্রমিক। আচ্ছা, এই যেটি পয়েন্ট দেখতে পাচ্ছ এটি সবটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ, লাস্টে পুরোটাই বোঝাচ্ছি, কারণ এই পয়েন্টগুলোই কিন্তু তোমার প্রত্যেকটার ক্ষেত্রেই লাগবে। অতএব সবগুলো আলোচনা করার পর লাস্টে আমি অর্থনৈতিক পরিবেশটা আলোচনা করেছি, কারণ প্রত্যেকটারই অর্থনৈতিক পরিবেশ একই। বোঝা গেল? এবার দেখো এলো গম, যেটা আমরা শীতকালীন ফসল বলে থাকি, তাই না? মানে শীতকালে বেশি, শীত ঋতুতে কিন্তু এই খাদ্যটা বেশি জন্মায়। দেখো গমের উষ্ণতা লাগানোর সময় একরকম লাগে, আর যে সময় তোলা হবে গমটা সে সময় কিন্তু একরকম লাগে। এটা কিন্তু দুই রকম ফেজে তাপমাত্রাটা বিভক্ত আছে। দেখো, যে সময় লাগানো হয় সে সময় তাপমাত্রা প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হতেই হবে। 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আর্দ্র আবহাওয়া, বা আর্দ্র না, মানে শুষ্ক হালকা একটু জলস্পূর্ণ আবহাওয়া কিন্তু দরকার। কিন্তু 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতেই হবে যখন লাগানো হবে। হ্যাঁ, আর যখন তোলা হবে ঠিক গম, তখন কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস থাকতেই হবে। গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তার লাগানোর সময় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর উঠিয়ে নেওয়ার সময়, গমটা আবার উঠিয়ে নেওয়ার সময় কত লাগে? 25 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে কিভাবে গুছিয়ে লিখবা গম চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা একান্ত হারে প্রয়োজন বা একান্তভাবে প্রয়োজন। তো গম চাষ যে সময় করা হয় সেই সময় তাপমাত্রা লাগে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং যে সময় গম পেকে যায় সেই সময় কিন্তু তাপমাত্রা লাগে বা গম পাকার জন্য তাপমাত্রা লাগে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? একটা পয়েন্ট কমপ্লিট। এবার দেখো কি আছে, বৃষ্টিপাত কোথায়? এই গম চাষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কম লাগে। কেন বলো তো? কারণ বেশিরভাগই যদি গম গাছের গোড়ায় জল জমে থাকে না, বা বেশি যদি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু তোমার গম চাষে বিশাল ক্ষতি হবে। গম চাষের যে ডগা সেটা কিন্তু কোমল হয় প্রচুর, তো একটু যদি জল বেশি হয় তো কিন্তু মুচকে যায়। ওই জন্য এখানে কিন্তু জলের বেশি প্রয়োজন হয় না। গড় পর্তা 50 থেকে 100 সেন্টিমিটার যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু গম চাষটা ভালো হয় মেনলি। হ্যাঁ, তার থেকে বেশি কিন্তু লাগে না। তারপর দেখো ভূপ্রকৃতি, জল নিকাশিযুক্ত ঢালু জমি। আমি একটু আগে বললাম যদি সমতল ভূমিতে চাষ করো গম, তাহলে কী হয় বলো তো? যে জলটা তাহলে বৃষ্টি হলো কি না, বৃষ্টি হওয়ার পর সেই জলটা সেই সমতল ভূমিতে আবদ্ধ অবস্থা থেকে গেল। এবার জল যদি সমতল ভূমিতে থেকে যায় তাহলে কি গম গাছের যে গোড়া সেটা কিন্তু পচে যাবে। তো পচে যাওয়ার ফলে কি ওটা মুচকে বসে যাবে, ফলে গম চাষের বিশাল ক্ষতি হবে, গম ফলন ভালো হবে না। এই জন্য কিন্তু এই গম চাষের জন্য উপযুক্ত স্থান হলো কিন্তু উর্বর ঢালু জমি, যেখানে জল পড়া মাত্র গড়িয়ে নেমে যাবে। বুঝতে পারলা? জল নিকাশি, যেখানে জলটা বেরোতে পারবে সরাসরি। জল বেরোতেই পারে না, তুমি নিচু জমিতে চাষ করে বসে আছো, সেক্ষেত্রে কি জল যা হচ্ছে জমা হচ্ছে, ফলে গম চাষ কিন্তু ভালো হবে না। তো অতএব জল নিকাশি সম্পন্ন ঢালু জমিতে কিন্তু গম চাষ ভালো হয়, যাতে জলটা না জমে থাকে। জল জমে থাকলে কিন্তু চাষের ক্ষতি। বোঝা গেল? এই গেল একটা পয়েন্ট। হ্যাঁ, এরপর আসছে মৃত্তিকা। এই মৃত্তিকা কিন্তু দোআঁশ মাটি আর কাদা মাটি, এই দুই রকম মৃত্তিকায় কিন্তু তোমার গম চাষটা যথেষ্ট হারে ভালো হয়। কি বললাম? দোআঁশ মাটি আর কাদা মাটি, এই দুই রকম মৃত্তিকায় কিন্তু গম চাষ ভালো হয়। দোআঁশ মাটি সব থেকে ভালো উপযুক্ত মাটি, তাই না? বালি কাদা সবগুলোর ভাগ বেশি সমান থাকে কাছাকাছি, মেনলি কাদার ভাগ বেশি থাকে। হ্যাঁ, তো দোআঁশ মাটি সব থেকে উপযুক্ত মাটি। আচ্ছা, এই গেল কিন্তু গম চাষের অনুকূল পরিবেশ। তাহলে উষ্ণতা একরকম দিবা, বৃষ্টিপাত একরকম, সবগুলোই পয়েন্ট কিন্তু সিমিলার। এখানে একটা বৈশিষ্ট্য হলো এটা, সবগুলোর পয়েন্ট, অল পয়েন্ট কিন্তু সিমিলার, একই রকম, শুধুমাত্র ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? দেখো এখানে যেমন দেখতে পেলা 20 থেকে 30, এখানে শুধু 15 থেকে 20, মানে উষ্ণতাগুলো বৃষ্টিপাতগুলো চেঞ্জ। বাদবাকি মৃত্তিকা মোটামুটি একই থাকে, কোথাও ঢালু, কোথাও সমতল ভূমিতে ভালো হয়, কোনো মৃত্তিকা আবার কোনো ফসল আবার চারণে যে মৃত্তিকা ভালো হয়, চুনাপাতাযুক্ত মৃত্তিকায় কোনো ফসল ভালো হয়, তাই না? যখন যেরকম তখন সেরকম কিন্তু হয়। তো দেখো এই গেল কিন্তু গম উৎপাদনের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ। তারপর আসছে চা আমরা প্রধান পানীয় হিসেবে বলে থাকি, তাই না? জলের পর যদি কাউকে স্থান দিয়ে থাকি তাহলে কিন্তু চা প্রত্যেক সকালবেলায় সবাই প্রায় খেয়ে থাকে, চা পান করে থাকে, তাই তো? এই চা সম্বন্ধে জেনে নিই। আমাদের চা গবেষণা কেন্দ্র কোথায় আছে বলো তো? আমাদের ভারতের চা গবেষণা কেন্দ্র আছে কিন্তু অসমের জোরহাটে। তাছাড়াও দার্জিলিংয়ের চা, আসামের চা, এগুলো তো বিখ্যাত চা, তাই না? তো ভারতবর্ষ কিন্তু এই দিক থেকে কিন্তু এগিয়ে আসে অনেকটা চা উৎপাদনে, বিশেষ করে। সো এবার জেনে নিই চা উৎপাদনের জন্য কীরকম দরকার, সব কিছু কীরকম দরকার, ভূমি দরকার কীরকম, উষ্ণতা কীরকম দরকার, বৃষ্টিপাত কীরকম দরকার। দেখো বৃষ্টিপাত কিন্তু এই চা উৎপাদনের ক্ষেত্রে একান্ত হারে প্রয়োজন, কারণ বৃষ্টিপাত যদি না বেশি হয় তাহলে কিন্তু চায়ের পাতাগুলো কী হবে, একদম লাল হয়ে যাবে, অর্থাৎ ওটা নষ্ট হয়ে যাবে চায়ের পাতাটা, অতিরিক্ত যদি তাপমাত্রা হয়, বৃষ্টিপাত যদি না হয়। তো ওই জন্য বৃষ্টিপাত কিন্তু খুব দরকার হয় চায়ের ক্ষেত্রে। উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, বুঝতে পারলা? উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস লাগে। এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যেরকম লাগবে সেরকম বৃষ্টিপাতও লাগবে, সেরকম মাটিও লাগবে, সেরকম ভূপ্রকৃতিও লাগবে, একই রকম সব লাগবে। এই ফসলটা কিন্তু যদি সর্বজন রাজ্য যেহেতু, সেক্ষেত্রে লাভের একটা সুযোগ থাকে, এবং তার পাশাপাশি কী হয়, অনেক কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার হয়, সমস্ত কিছু ঠিকঠাক যাতে তাল বজায় থাকে, নাহলে কিন্তু ক্ষতি হয় এই চা চাষের। তো দেখো চা গাছের বেড়ে ওঠার জন্য প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, আর বৃষ্টিপাত প্রায় 150 থেকে 250, যেটা ধানের থেকেও বেশি, তাই না? ধানের ক্ষেত্রে আমরা দেখলাম 100 থেকে 200, গমের ক্ষেত্রে দেখলাম খুবই কম 50 থেকে 100, আর চায়ের ক্ষেত্রে দেখছি আমরা 150 থেকে 250 ডিগ্রি সেন্টিমিটার, তাই তো? সেমি, প্রায় 150 থেকে 250 সেমি। আর এখানে কত কম দেখো, 50 থেকে 100 সেমি, এখানে 100 থেকে 200 সেমি। সব থেকে বেশি লাগছে চায়ে, বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ গাছের পাতা মরে যাবে বলেই কিন্তু জলের একান্ত প্রয়োজন। আচ্ছা, জমি ভূপ্রকৃতি কিন্তু ঢালু জমিতে ভালো চাষ হয়। আমি একটু আগে বললাম এই গমের ব্যাপারটাকে না, গম আর এটা কিন্তু প্রায় জড়িত, কারণ এগুলো পাহাড়ি অঞ্চলে এই জন্য চা চাষ বেশি হয়, যে পাহাড়ি অঞ্চলে যেহেতু ঢালু জমি আছে না, অতএব বৃষ্টিপাত হলেও কিন্তু সেখানকার জলটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। প্রথম ওপর থেকে হচ্ছে ঠিকই, ওপর থেকে গড়িয়ে একদম
গাছের কোল দিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে যেটুকু জলের দরকার সেটুকু শোষণ করে নিচ্ছে, আর বাকি জলটা কিন্তু নিচে গড়িয়ে নেমে গিয়ে কোনো পুকুর বা কোনো ইয়েতে পড়ে যাচ্ছে, বুঝতে পারলে। সেক্ষেত্রে চা চাষের কিন্তু ক্ষতি হয় না। অর্থাৎ পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে কিন্তু এই চা চাষটা খুব ভালো হয়। ঢালু জমি কিন্তু চা চাষের পক্ষে একান্ত অপরিহার্য। ঢালু জমিতে চা চাষ ভালো হয়, হ্যাঁ, গম চাষও কিন্তু একই রকমভাবে ভালো হয়, বোঝা গেল। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু গম চাষ অপেক্ষায় চা চাষে কিন্তু ঢালু জমির পরিমাণ বেশি দরকার। গম চাষে হালকা ঢালু জমিতে ভালো হয়, হ্যাঁ, কিন্তু চা চাষ পুরো ঢালু জমি হলেও কিন্তু ভালো হয়। কেন ভালো? কারণ জল যাতে না ঠিকঠাক জমে থাকে, কারণ জল জমে থাকলেই চা গাছের যে তোমার গোড়াটা সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, বলে মুচকে যেতে পারে কিংবা পচে যায়, বুঝতে পারলা, দুরকম ক্ষতি দেখা যায়। ওই জন্য কিন্তু ঢালু জমিতে চা চাষটা ভালো পরিমাণে হয়, বোঝা গেল। মৃত্তিকা দেখো, এখানে কিন্তু লৌহ মেশানো, ফেরাম যেটা আমরা বলে থাকি, অ্যাকচুয়াল ওই লোহা না, একটা উপাদান, লৌহ উপাদান, ফসফরাস, অনেকগুলো বোরন থাকে, অনেকগুলো উপাদান থাকে। দেখো, তো এই মৃত্তিকায় লৌহ মেশানো উর্বর দোআঁশ মাটিতে কিন্তু চা চাষটা ভালো হয়। কি বললাম? লৌহ মেশানো উর্বর দোআঁশ মাটি। আর একটা যেটা ব্যাপার দেখা যায় এখানে, সেক্ষেত্রে হলে ছায়া প্রদানকারী বৃক্ষ। কফির ক্ষেত্রেও তাই, আর চায়ের ক্ষেত্রেও তাই। ছায়া প্রদানকারী বৃক্ষ মানে কি বলতো? সূর্যের প্রখর তাপ যাতে সে চা গাছের পাতার উপর না পড়ে সরাসরি, বা কফি গাছের হোক, যে কোনো ব্যাপারটা, কফি গাছ বা চা গাছের উপর যে সরাসরি না পড়ে, এই জন্য ছায়া প্রদানকারী কতগুলো গাছ কিন্তু লাগানো হয়ে থাকে। কেন বলতো? যাদের পুরোপুরি তাপটা চা গাছের পাতার উপর না পড়ে। কারণ একটাও বললাম, চা গাছের পাতার উপর যে সরাসরি তাপ পড়ে, তাহলে কি চা গাছের পাতাটা মরে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষ থাকা একান্ত প্রয়োজন, বোঝা গেল। তো এই গেল কিন্তু ধান, গম ও চা চাষের অনুকূল পরিবেশ কমপ্লিট হলো। এত দূর পর্যন্ত তোমার অনুকূল পরিবেশ মানে এটুকু দরকার প্রকৃতগতভাবে। এবার যেটা কৃত্রিমভাবে হোক বা মানুষ যেটা জিনিস করতে পারে, এবার দেখো যেটা জিনিস উন্নতির জন্য করতে পারে, সেটা হলো দেখো ভৌগোলিক পরিবেশ, যেটা অর্থনৈতিক পরিবেশ বলে থাকি আমরা, বা ভৌগোলিক পরিবেশ। এটা হলো অনুকূল পরিবেশ, আর এটা হলো ভৌগোলিক পরিবেশ। আচ্ছা, ভৌগোলিক পরিবেশের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট একদম কমন। মূলধন দেখো, চা হোক, গম হোক, পাট হোক, যে কোনো ফসল উৎপন্ন হোক, সেই ফসল উৎপাদনের জন্য কিসের প্রয়োজন বলতো? প্রচুর পরিমাণে মূলধনের দরকার। কারণ তারাই তো চাষ করতে পারবে যাদের কাছে মূলধন আছে। তো ওই জন্য বলা হয়েছে, এইভাবে বলবা যে ধান চাষের জন্য কিংবা গম চাষের জন্য যেটা যেরকম থাকবে সেই হিসেবে লিখবা। গম চাষের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, কারণ গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, কীটনাশক প্রয়োগ, তাই তো, বিভিন্ন রকম আগাছানাশক, বিভিন্ন কিছুর জন্য কিন্তু প্রচুর মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ বেশি পরিমাণে মূলধন বিনিয়োগ করলে কিন্তু গম চাষ ভালো হয়। বাস একটা পয়েন্ট কমপ্লিট। তাহলে প্রথম পয়েন্ট পেলাম মূলধন। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় পয়েন্ট হলো সুলভ ও দক্ষ শ্রমিক। এবার যদি সুলভ একটা কাজ যদি সুষ্ঠুভাবে করতে হয়, বা ধান চাষ, গম চাষ যদি ভালোভাবে করতে হয়, তাহলে কি সেই কাজেও একদম পটু কোনো লোককে নিতে হবে, তাই না? সেই কাজে একদম পুরো ফেমাস, যে সব থেকে ভালো চাষ করতে পারে, সেই সমস্ত লোককে কাজে লাগাতে হবে। এই জন্য কিসের দরকার হয়? এই জন্য সুলভ ও দক্ষ শ্রমিকের দরকার হয়, যেটা কম মূল্যে খুব ভালো শ্রমিক পায়, এটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। অতএব একটা ধান চাষের উন্নতির জন্য হোক, বা গম চাষের উন্নতির জন্য হোক, বা পাট চাষের উন্নতির জন্য হোক, সুলভ ও দক্ষ শ্রমিকের কিন্তু একান্তভাবে প্রয়োজন। কারণ সুলভ দক্ষ শ্রমিক হলেই কিন্তু গাছের সঠিক পরিচর্যা সম্ভব, যার ফলে কিন্তু উৎপাদনও বৃদ্ধি পেতে পারে, বোঝা গেল। এই হলো দ্বিতীয় পয়েন্ট, যেটা পেলাম সুলভ ও দক্ষ শ্রমিক। এবার পরের যেটা পয়েন্ট ছিল উন্নত মানের বীজ। দেখো আমাদের ইয়েতে লোকালিটিতে হোক বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাতির ধান আছে, তাই না? IR-36 থেকে শুরু করে তোমার অনেকগুলো প্রজাতির আছে। তো দেখো ধান, এবার আমরা যদি ফলন বেশি চাই বা ফলন যদি বেশি করতে চাই, তাহলে কি আমাদের উন্নত মানের বীজ ব্যবহার করতে হবে প্রথম। ওই জন্য বলা হয়েছে যে উন্নত মানের বীজ ব্যবহার করলে কিন্তু ফলন বেশি হবে। অতএব শুধুমাত্র এটা না যে তুমি চাষ করে যাচ্ছ, বীজ ভালো নেই, তাহলে কীভাবে ফলন বেশি হবে, তাই না? বীজটা কিন্তু উন্নত মানের ব্যবহার করতে হবে, হ্যাঁ, তবে কিন্তু ফলন ভালো করা সম্ভব। এই গেল একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে যেটা দিবা উন্নত মানের যন্ত্রপাতি, আর একটা ছুটে গেছে যেটা কীটনাশক প্রয়োগ। দেখো আগে ধান চাষ হোক, গম চাষ হোক, অন্যান্য চাষ করা হতো কিন্তু গবাদি পশুকে কাজে লাগিয়ে, তাই না? গবাদি পশুর হাল দিয়ে প্রথমে টানা হতো, তারপর কর্ষণ করা হতো হাল দিয়ে, অনেকগুলো ব্যাপার ছিল, হ্যাঁ, তারপর জল ছাড়া হতো। তো আগে, এখন যেমন মার্শাল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ধানে জল দেওয়া হচ্ছে, আগে কিন্তু সেরকম ছিল না। বৃষ্টি জলের উপর নির্ভর করবে, না হয় হয়তো দূর থেকে কোথাও থেকে নিয়ে আসছে, মানে তোমার পাইপের মাধ্যমে জল, নদী থেকে হোক, নালা থেকে হোক, পাম্পের সাহায্যে নিয়ে আসতো। কিন্তু এখন তো এরকম হচ্ছে না, এখন সবাই প্রায় মার্শাল বসিয়ে দিয়েছে। তো দেখো
এই উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহারে বলা হয়েছে যে আগেকার মানুষ কিন্তু তোমার ধান চাষ বা গম চাষ করতো কিন্তু প্রাচীন পদ্ধতিতে, এক কথায় তোমার গবাদি পশুকে চারণ করিয়ে বা যে বিভিন্ন পদ্ধতি কিন্তু চাষ করতো। কিন্তু এখন বর্তমানে ধান চাষ করা হচ্ছে কি উন্নত মানের যন্ত্রপাতিতে, সেক্ষেত্রে মাটির কর্ষণটা খুব সুন্দর হচ্ছে, মাটিটা মসৃণ খুব বেশি হচ্ছে, ফলে ধান চাষে কিন্তু খুবই ভালো হচ্ছে, বোঝা গেল, বা গম চাষও ভালো হচ্ছে। অতএব এখন চাষের কাজে কিন্তু উন্নত মানের যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারলা? তো এই গেল কিন্তু বিষয়গুলো, প্রত্যেকটা নোটসের প্রত্যেকটা জিনিসের পয়েন্ট কিন্তু একই, যে বুদ্ধিমান সে কিন্তু এইভাবে পড়বে। হ্যাঁ, প্রথম কি করবা, উষ্ণতাগুলো এক সাইডে করলা, উষ্ণতা এত লাগে, বৃষ্টিপাত এত লাগে, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, বাস এইগুলো জাস্ট মনে রাখো, আর কিছু না। তুমি নিজে গুছিয়ে লিখতে পারবা, নিজের মতো করে লিখবা, কোনোদিন মুখস্থ করতে যাবে না। কৃষি চ্যাপ্টারটা এমনই কিনা মুখস্থ করার কোনো কারবার নেই। এরপরে যে শিল্প আছে, শিল্পটাও কিন্তু একই, তাই ওটাও আমি বুঝিয়ে দেবো যেভাবে। তো কৃষিটা কিন্তু মুখস্থ করার চ্যাপ্টার না। এবার অনেকেই প্রশ্ন থাকে, এখানে অনেক প্রশ্ন থাকে যে উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন? তাহলে ভাবো, গম চাষ হওয়ার জন্য যেগুলো অনুকূল পরিবেশ দরকার নিশ্চয়ই উত্তর ভারতে আছে, সেই জন্য ভালো হয়, স্বাভাবিকভাবে এটাই তো অ্যান্সার বেরোবে, তাই না? বলছে ওর ভালো রেজাল্ট হলো কেন? নিশ্চয়ই ও ভালো রেজাল্ট করার জন্য যা কিছু দরকার ওর কাছে আছে বা ও করেছে, এরকম ব্যাপার। তো কোশ্চেন বুঝে কিন্তু অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে। আর যদি বোকার মতো একদিক থেকে একদিকে মুখস্থ করে চলে যাও তাহলে কিন্তু কিছু লাভ নেই। হ্যাঁ, সো সবাই ভালো থাকো। ভালোভাবে যেটুকু পড়ালাম সেটুকু আবার দেখবা, বারবার ক্লাসটা দেখার চেষ্টা করবা। আর আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র পয়েন্টের যে বৃষ্টিপাতের পরিমাণগুলো, উষ্ণতাগুলো, মৃত্তিকা আর ভূপ্রকৃতি, এগুলো জিনিস মনে রাখো, বাকিগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ বাকিগুলো তুমি নিজে জানবা, নিজেই জানো নিশ্চয়ই। আর আমার এটা বিশ্বাস, এই চ্যানেলে হয়তো যতজনই ক্লাস করে ক্লাস 10 সবাই নিশ্চয়ই ভালো স্টুডেন্ট। আমি তাকেই বলবো যে নিশ্চয়ই পরিশ্রম করে, ক্লাসগুলো অ্যাটেন্ড ঠিকঠাক করে, প্লাস লিখে প্র্যাকটিস বেশি করে, পড়াশোনা বেশি করে, তাদেরকে আমি ভালো স্টুডেন্ট বলে থাকি। এরকম না যে মেরিটোরিয়াস সে ভালো আর বাকিগুলো খারাপ, এরকম কিন্তু না। ভালো স্টুডেন্ট হলো সেই যে নিজেকে লেবার দিতে পারে, যার আগ্রহ আছে পড়াশোনার প্রতি, সেই হলো ভালো স্টুডেন্ট, বোঝা গেল? এরকম না যে ও কম বুঝে বলে খারাপ স্টুডেন্ট, এরকম না। যে পরিশ্রম করে সেই আমার চোখে ভালো, বোঝা গেল? অতএব সবগুলো বিষয় ভালোভাবে নোট ডাউন করো, সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যতগুলো ক্লাস আছে, অঙ্ক, যতগুলো ক্লাস আছে অ্যাটেন্ড করো। তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবা ঠিক সময়ের আগেই শেষ হয়ে যাবে সমস্ত কিছু। হ্যাঁ, আর তোমাদের একটা জিনিস বলবো, বি ফোকাস অন ইউর স্টাডি। ফোকাস শুধু স্টাডির উপর করো, পড়াশোনার উপর ফোকাস করো, অন্যদিকে ফোকাস করতে যেও না। সময় অনেক আছে, খেলাধুলার টাইম অনেক আছে, সমস্ত কিছু করার টাইম অনেক আছে, তবে পড়াশোনার টাইমটা কিন্তু এটাই কম, কটা মাস। অতএব সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করো, এটাই কামনা করি। আশা করি সবার রেজাল্ট ভালো হবে যদি ঠিকঠাক পরিশ্রম করতে হলে, ঠিক আছে? তো অতএব আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। অতএব সবাই ভালো থাকো, সুস্থ থাকো।